এইখানে তারা আসলে মানে যখনই এই ২ টিম খেলে সব দর্শকরা তাদের খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে। স্টার্ক দারুণ বোলিং করেছেন, অ্যাডাম জাম্পা দারুণ বোলিং করেছেন। মানে ওয়ার্ল্ড ক্রিকেটে এই ২টা টিমের ব্যাটেল আসলে অনেক মাউথ ওয়াটারিং। মেঘগার্ক আসলে আইপিএল একটা দুর্দান্ত একটা টাইম কাটিয়েছেন। সবাই ভাবছিলেন যে মেঘগার্ক অস্ট্রেলিয়া টিমে থাকবেন। স্বাগতম ক্রিক ফ্রেন্ডজির আয়োজন টোটাল ইম্প্যাক্টে। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। আমরা জানি যে টি-20 বিশ্বকাপ চলছে। গত রাত থেকে আজকে সকালে 3টা ম্যাচ হয়ে গেছে। আমরা 3টা ম্যাচ নিয়ে আসলে আলোচনা করব। আমরা দেখতে পেরেছি যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার একটা ম্যাচ ছিল, সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের মধ্যকার একটা ম্যাচ ছিল, তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার মধ্যকার একটা ম্যাচ সকালবেলা অনুষ্ঠিত হয়েছে। আমরা এই 3টা ম্যাচ নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আমাদের ইংলিশ করসপন্ডেন্ট সাদমানুল্লাহ। স্বাগতম। থ্যাংক ইউ সামি। আচ্ছা, আপনি ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটা আসলে কীরকম দেখলেন? ম্যাচটা আসলে খুবই মানে হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে। দুই দলে আমরা জানি যে এসে যে তাদের টেস্টে যেই লড়াইটা হয় এটা আসলে সীমিত ওভার ক্রিকেটে ওই রকম দেখা যায় না, কিন্তু ওই আমেজটা কি পাওয়া গেছে এই ম্যাচে? মানে ওয়ার্ল্ড ক্রিকেটে এই ২টা টিমের ব্যাটেল আসলে অনেক মাউথ ওয়াটারিং। এইখানে তারা আসলে মানে যখনই এই ২ টিম খেলে সব দর্শকরা তাদের খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে বসে থাকে। এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত আমরা কিন্তু বড় রানের স্কোর দেখিনি, কিন্তু এই ২টা টিম কালকে হচ্ছে ডেলিভারি করেছে বিশাল স্কোরে। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ২০১ রানের টার্গেট দিয়েছে ৭ উইকেটে। সো মানে এই খেলাটা যেরকম এক্সপেক্টেড ছিল সেরকমই আসলে কিন্তু তারা দিয়েছে। অস্ট্রেলিয়া প্রথমে শুরু করেছে হেড এবং ওয়ার্নার, একদম ফ্লাইং স্টার্ট ছিল তাদের। দুজনে আসলে হাফ সেঞ্চুরি পেতে পারতেন, কিন্তু অল্প। এইখানে একটা মজার ব্যাপার যে কালকে যে ২০১ রান হয়েছে কেউই ৪০ রান করেনি। সবাই মানে 30-30 ঘরে বা 20-28 এরকম মানে একটা টিম এফোর্ট ছিল ২০১ হওয়ার জন্য। হেড আমরা দেখেছি যে আইপিএলে অভিষেক শর্মার সাথে সানরাইজার্স হয়ে ফ্লাইং স্টার দিয়ে ২০০ প্রায় ৩০০-র কাছাকাছি স্কোর করেছে। কালকে অস্ট্রেলিয়ার হয়েও কিন্তু হেড সেরকম খেলা ওই ফর্মটা আসলে কন্টিনিউ রেখেছে। অন্য পাশে ওয়ার্নার যে আইপিএলে তেমন একটা ফর্ম পেয়েছে না, সে কিন্তু অস্ট্রেলিয়ার জার্সিতে আবার তাকে নিজেকে ফিরে পেয়েছে। বিশ্ব ক্রিকেটে যখন অস্ট্রেলিয়া খেলে আসলে তারা মাইটি অস্ট্রেলিয়া হয়ে ওঠে এভাবেই। সবগুলা প্লেয়ার অস্ট্রেলিয়ার টিমের জন্য যেভাবে এফোর্ট দেয়, এইটা আসলে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যত যাই হোক ওইটা কিন্তু আসে না, ফ্লেভারটা আসে না। আপনি দেখবেন যে ম্যাক্সওয়েলও কিন্তু রান পাচ্ছিল না। ম্যাক্সওয়েল কালকে কিন্তু একটা মিডল ওভারে এসে যখন পিচটা স্লো হয়ে গেছে তখন কিন্তু সে ধরে রেখে ২৮ রানের একটা ইনিংস কিনেছে। সো মানে কালকে প্রথমে যখন তারা পাওয়ার প্লেতে খেলছিল তখন আসলে বল সব ব্যাটে আসছিল। এই যত পেস দিয়েছে, যত পেস দিয়েছে, যত পেস দিয়েছে সবগুলো ব্যাটে এসে এবং সবগুলো কিন্তু ওভার বাউন্ডারি হয়েছে। যখনই তারা মানে পিচটা একটু স্লো হয়ে গেছে তখন বল স্লোয়ার দিয়েছে এবং উইকেট পেয়েছে। কিন্তু অস্ট্রেলিয়া সেই পিচ কন্ডিশনের সাথে কোপ আপ করেই কিন্তু মিডল ওভারগুলো খেলেছে। খেলার পরে হচ্ছে ২০১ রানের একটা বড় পুঁজি পেয়েছে। আমরা যদি বলি আসলে অস্ট্রেলিয়ার যে ইনিংসগুলো, দুই একজনের কথা যদি আমরা যদি বলি, আর টিম ডেভিড আসলে খুব একটা ভালো করতে পারছেন না, আমরা দেখতে পেয়েছি সাম্প্রতিক সময়। তাছাড়া ম্যাথু ওয়েডও ভালো করেছেন আজকে। মিচেল মার্কাস স্টয়নিস আসলে ১৭ বলে ৩০ রানের একটা ভালো একটা ইনিংস খেলেছেন, তাছাড়া উইকেটও নিয়েছেন। ওর একটা অলরাউন্ডিং পারফরমেন্স যেটা আছে, এই কারণে আসলে অস্ট্রেলিয়া একটা যে কোনো দলের সাথে একটা পার্থক্য করে দিতে পারে। অবশ্যই মানে আপনি যখন আপনার টিমে এতগুলা অলরাউন্ডার আছে তখন যে কোনো অলরাউন্ডার যে কোনো দিন পারফরমেন্স করতে পারে। অস্ট্রেলিয়ার টিমটাই আসলে এরকম। আর স্টয়নিসের তো আসলে ফর্ম ভালোই যাচ্ছে। আইপিএলে তিনি ভালো করেছেন, তিনি সিএসকের বিপক্ষে একটা 100 আছে তার। এইখানেও আসলে গত ম্যাচে ওমানের বিপক্ষে তিনি একাই কিন্তু জিতিয়ে দিয়েছেন। সো স্টয়নিসের কথা বলতে গেলে উনি হচ্ছে মানে এমন একটা প্লেয়ার যে যে কোনো দিন হচ্ছে ম্যাচ ঘুরিয়ে দিবে। সেখানে ওই দিন তো আসলে ওনাকে ওই টাইমটা দরকার ছিল, তাও কিন্তু লাস্টের দিকে উনি ১৭ বলে ৩০ করেছে। স্ট্রাইক রেট কিন্তু তার অনেক বেশি। আমরা দেখতে পারি যে মিচেল স্টার্ক দারুণ বোলিং করেছেন, অ্যাডাম জাম্পা দারুণ বোলিং করেছেন। আমরা জানি যে প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছেন, তাছাড়া ওয়ার্ল্ড কাপ জিতেছেন ২০২৩ ওয়ার্ল্ড কাপ। কিন্তু এই ম্যাচগুলোতে আসলে এই তাকে আসলে খুঁজেই পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে নর্মাল একটা ক্রিকেটার খুঁজে পাওয়া যাচ্ছে। আর যে এফোর্ট, মানে উনি যে একটা তারকা লেভেলের একটা খ্যাতি পেয়েছেন, অস্ট্রেলিয়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তার এই ম্যাচগুলোতে তারা খেলতে হচ্ছে মিচেল মার্শের আন্ডারে। এইটা আসলে কিভাবে দেখছেন? না, এটা আসলে মানে এগুলো আসলে তাদের ক্ল্যাশ করার হয় না, মানে সেটা বোর্ড থেকে হোক বা টিম ম্যানেজ থেকে হোক। এইসব নিয়ে তারা যদি ক্ল্যাশ করে তাহলে টিমটা এত ভালো পারফর্ম করতো না। আপনি
কামিন্স কিন্তু সানরাইজার্সেরও ক্যাপ্টেন্সি করেছেন, কিন্তু ন্যাশনাল টিমে মার্শকে তারা হচ্ছে ক্যাপ্টেন্সি দিয়েছে আরও আগে। মানে একটা লং রানের কথা চিন্তা করে যেহেতু যে উনি আসলে 3টা ফরম্যাটে ক্যাপ্টেন্সির কিন্তু আপনার একটা ফেটিগও হয়। সো মানে আপনি 2টা ফরম্যাটে ক্যাপ্টেন্সি করছেন, এখন তাকে একটু রিল্যাক্স করতে, তিনি রিল্যাক্সে খেলে তার পারফরমেন্সে কিন্তু তেমন কোনো ঘাটতি দেখবেন আপনি, আরও এখানে তার চাপমুক্তভাবে তিনি পারফর্ম করতে পারবেন এবং সেটাই কিন্তু তিনি করছেন এখনও। ক্যাপ্টেন্সির তাদের মধ্যে এমন কোনো ইয়া নেই যেটা মানে অন্যান্য কান্ট্রিতে, মানে এশিয়ার কান্ট্রিতে বা অন্য কান্ট্রিতে দেখা যায় যে একটা ক্ল্যাশ থাকতে পারে, মিডিয়া বেশি কথা বলে, বা তাদের কিন্তু তাদের ব্যাপারে আপনি এরকম দেখবেন না। এরকম গসিপ আসলে কোনো সময় শোনা যায় না অস্ট্রেলিয়া দলকে নিয়ে। আমরা জানি যে অনেক সময় অস্ট্রেলিয়া দলে এই যে মার্নাস লেবুসেন বিশ্বকাপ দলে আসলে জায়গায় পাননি, তাকে নিয়ে আসলে খুব বেশি কথা হচ্ছে এরকম। এবং তিনিও যে কমপ্লেন করে কোনো মিডিয়াতে যে অনেক কমপ্লেন করেছেন যে আমি নেই এরকম আসলে হয় না। আসলে বড় টিম হতে হলে আপনার টিম গেম খেলতেই হবে, সেটা আসলে আপনি আমিও যদি এখন আপনি এক ফরম্যাটে ক্যাপ্টেন, আমি এক ফরম্যাটে ক্যাপ্টেন, আমার আপনাকে রেসপেক্ট করে খেলতেই হবে। মেগার্ক আসলে আইপিএলে একটা দুর্দান্ত একটা টাইম কাটিয়েছেন, সবাই ভাবছিলেন যে মেগার্ক অস্ট্রেলিয়া টিমে থাকবেন, কিন্তু তারা আসলে প্রাধান্য দিয়েছে গত 8-9 মাস যেই টিমটা মানে অস্ট্রেলিয়া হয়ে নিয়মিত খেলেছে সেই প্লেয়ারদের উপর আস্থা রেখেছে। এটার আসলে প্রতিফলন ছিল এই ম্যাচে আমার মনে হয়। অবশ্যই মানে ম্যাচিউরিটি লেভেলে রেখে তাদের আসলে আমাদের কি হয় যে একজন ভালো খেললো একটা টুর্নামেন্টে, দেখা যায় যে তাকে নিয়ে আসতে হবে, তাকে সেন্সেশন দিয়ে দিতে হবে। আসলে অস্ট্রেলিয়া সবসময় একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, তারা প্রসেসের মাধ্যমে ইন্ডিয়াও কিন্তু এখন এরকম শুরু করেছে যে মানে একটা প্লেয়ার ভালো খেললে, আইপিএলে ভালো খেললে যে দলে আনতে হবে এরকম না। ন্যাশনাল টিমে আসলে এতগুলা প্লেয়ার থাকে, তারা একটা প্রসেসিংয়ের মধ্যে থাকে, সেই প্রসেসিংটা আসলে ভেঙে হঠাৎ করে কাউকে আনলে যে টিমে ইফেক্ট পড়বে সেটা আসলে আপনি পাকিস্তানের কথা দেখেন যে এই আজম খান, উনি কিন্তু যতই ইয়াতে ভালো খেলুক, ওনাকে ন্যাশনাল টিমে নেওয়ার পরে কিন্তু তিনি কিন্তু পারফর্ম করতে পারছেন, কিন্তু কন্টিনিউয়াসলি খারাপ করে যাচ্ছেন। আসলে এই বড় টিমগুলা যেগুলা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারা আসলে প্রসেসের বাইরে যে আসলে তেমন একটা খেলে না। আচ্ছা, আমরা যদি বলি আসলে এই গ্রুপটা আসলে খুবই মানে ক্রিটিক্যাল হয়ে গেছে তাদের, মানে এই গ্রুপ থেকে কোন 2টা দল সুপার 8-এ যাবে। আমরা জানি যে স্কটল্যান্ড দারুণ খেলছে, তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে। তাছাড়া অস্ট্রেলিয়া টানা 2 ম্যাচ জয়ের ফলে তারা আসলে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠে গেছে। তাদের লাস্ট 2টা ম্যাচ আসলে ওমান এবং নামিবিয়ার মতো দলের বিপক্ষে। তারা এই 2টা ম্যাচ যদি জিতে তাহলে পয়েন্ট টেবিলে টপার হয়ে আসলে সুপার 8-এ যাবে। কিন্তু সেকেন্ড টিমটা কে হবে? ইংল্যান্ড হবে নাকি স্কটল্যান্ড সবাইকে অবাক করে দিয়ে সুপার 8-এ চলে যাবে? আপনার গতকালকে আমি একটা কথা বলেছিলাম যে থার্ড অপশন যারা ছিল, সেকেন্ড অপশন যারা ছিল, তারা কিন্তু এবার অনেক এগিয়ে যাচ্ছে। যে যাদের আমরা 1-2 রেখেছিলাম তাদের একজন ছিটকে যাচ্ছে। ইংল্যান্ড আসলে তাদের এটা আসলে লাকের ব্যাপার ছিল যে বৃষ্টির জন্য, কিন্তু ওই ম্যাচটাতে কিন্তু দেখবেন যে আপনি স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে খুব ভালো খেলেছে। ইংল্যান্ডের স্ট্রং বোলিং লাইন আপে কোনো উইকেট হারায়নি, 10 ওভারে ভালো শুরু করেছে। এখন আসলে 2 টিমেরই এখনও পসিবিলিটি আছে, এখনই যে ইংল্যান্ড ছিটকে গেছে সেটা বলা যাবে না, কিন্তু তারা হচ্ছে এই বাকি 2টা টিম যাদের সাথে খেলা, নামিবিয়া এবং ওমান, হ্যাঁ তাদের সাথে আসলে বড় ব্যবধানে যদি জিততে পারে তাহলে আসলে স্কটল্যান্ডে আরেকটা জিতলে দুজনের হয়তো 5 পয়েন্ট করে হবে, কিন্তু তাদের ওই যে রান রেটটা তখন আসলে অনেক, হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে যখন স্কটল্যান্ড খেলবে তখন তাদের চিন্তা করতে হবে ব্যবধানটা কমিয়ে, যাতে জয় পেলে তো জয় পেলই। আর আমি আরেকটা কথা বলতে চাইছিলাম যে এই যে কালকে জাম্পা কিন্তু মানে যখন ফিলসল এবং বাটলার একদম ফ্লাইং স্টার দিয়েছিল তখন কিন্তু জাম্পা এসে একদম প্রথম বলে উইকেটটা নিয়ে হচ্ছে রানটাও আটকে দিয়েছে। এবং এইখানে জাম্পা কিন্তু আসলে প্রস্তুত হয়ে এসেছে, মানে জাম্পা আপনার নিশ্চয়ই মনে আছে যে তিনি কিন্তু আইপিএল অপ্ট আউট ছিল, তিনি বলেছিলেন যে আইপিএল খেলবেন না, তিনি সামনে বিশ্বকাপ সামনে আছে, তার অনেক ক্লান্তি আছে, তিনি এখন আইপিএল এতদিন খেলে আসলে বিশ্বকাপে আসতে চায় না, তিনি বিশ্বকাপে প্রস্তুতি নিজেকে মাইন্ড ফ্রেশ করে প্রস্তুতি, এবং সেই প্রতিফলনটা কিন্তু দেখছেন বিগ ম্যাচে এসে তিনি কিন্তু পারফরমেন্স করে দিয়েছেন। যত সামনে যাবে সুপার 8, সেমিফাইনাল বা ফাইনাল, এই জিনিসগুলাই কিন্তু কাজে দিবে যে এত মানে রিল্যাক্স একটা আপনার মিশন যখন গোল যখন ফিক্স থাকে তখন আপনি কিন্তু মানে ভালো করবেনই। এবং এই যে ইংল্যান্ডের এই ইয়ারটাতে ইন্ডিয়া বড় টিম খেলা হলে তখন দেখবেন যে জাম্পারাই হচ্ছে মানে আলাদা বৈশিষ্ট্য নিয়ে তারপরে চলে আসবে। আমরা আসলে অস্ট্রেলিয়া টিমে যেটা দেখি আসলে ওদের অফর্মের কোনো প্লেয়ার নাই। আমরা দেখতে পারি যে কোনো দিন যে কোনো প্লেয়ার জ্বলে উঠতে পারে, যে কোনো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। এটা অস্ট্রেলিয়া টিমের সবসময় একটা মানে হ্যাঁ মাইটি অস্ট্রেলিয়া। আচ্ছা, আমরা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটা নিয়ে আসলে আলোচনা করি। কালকে নেদারল্যান্ডস
ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল মনে হয়। যদি ওই সময় যদি আমরা ডেভিড মিলারের কথা বলি, ডেভিড মিলার যদি ম্যাচটা যদি না ধরতেন তাহলে আসলে কতটা কঠিন। সাউথ আফ্রিকার জন্য তো আসলে নেদারল্যান্ড এখন নাইটমেয়ারে হয়ে গেছে। গত ওয়ার্ল্ড কাপ থেকে তাদের কাছে হেরে বাদ পড়ে গিয়েছিল। কালকেও কিন্তু গতকালকেও কিন্তু যে তারা অলমোস্ট মনে হচ্ছিল যে আরেকটা অঘটন ঘটিয়ে ফেলবে সাউথ আফ্রিকার সাথে, সেইখান থেকে আসলে এক্সপিরিয়েন্স আর কি। রানটা অবশ্য বেশি ছিল না, মাত্র 103 রান। এই রানটা করতে গিয়ে সাউথ আফ্রিকার মতো এত ভালো একটা হেনরি ক্লাসেন ছিলেন, কুইন্টন ডিকক, তাদের মতো ব্যাটাররা হাঁসফাঁস করেছেন, রান করতে পারছেন। নিউ ইয়র্কের পিচ এটা যেটা নিয়ে বরাবরই কথা হচ্ছে, এইখানে সেটা একটা ইফেক্ট ছিল। তারা ফার্স্ট ইনিংসে যে রান করতে পারেনি, সেকেন্ড ইনিংসেও প্রত্যেকটা যতগুলো খেলা হয়েছে সবাই স্ট্রাগল করেছে। ৭৭ যখন শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা খেলা হয়েছে তখন শ্রীলঙ্কাও কিন্তু ৭৭ রান অল আউট হয়ে গেছে, সেইটা করতেও কিন্তু সাউথ আফ্রিকার বেগ পেতে হয়েছে। কালকেও আসলে ইয়া ছিল। আর গতকালকে আসলে সাউথ আফ্রিকার কন্ডিশন, নিউ ইয়র্কের কন্ডিশন বাদেও তারা বলেছে যে তাদের মেন্টালি একটা ব্লকেট ছিল যে নেদারল্যান্ডের সাথে খেলছে, নেদারল্যান্ডের সাথে তাদের একটা অঘটন ঘটে। সেই অঘটন থেকে তারা আসলে মানে নিজেরাই আসলে ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা করতেছিল যে অঘটন হবে নাকি। কিন্তু এই যে ডেভিড মিলার, উনি হচ্ছে একটা এক্সপিরিয়েন্স ব্যাটার, তিনি মানে এইসব সিচুয়েশন আগেও হয়তো পার করেছেন। উনি আসলে কালকে দেখেন তিনি কিন্তু পাওয়ার হিটিং খেলেন, কিন্তু কালকে কিন্তু তিনি 51 বলে 55 বলে হচ্ছে 59 রানের ইনিংস খেলেছেন। সেখানে এই যে স্ট্রাইক রেট যখন স্টাফসও কিন্তু দারুণ খেলেছেন, তাকে যেই সঙ্গটা দিয়েছেন এই কারণে কিন্তু ম্যাচটা আসলে বের হয়ে এসেছে, না হলে অনেক কঠিন হয়ে। হ্যাঁ, ওনাদের আসলে পার্টনারশিপটাই আসলে ম্যাচটাকে ইয়া করেছে। সেখানে মিলা শেষ পর্যন্ত থেকে ফিনিশ হয়েছে। আসলে বড় প্লেয়ারগুলো এরকমই যে ম্যাচ শেষ করে আসতে হবে, ম্যাচ শেষ আসলে যতই ইয়া হোক না কেন। আমরা মার্কো জানসেনের কথা বলছি, তারা কাগিসো রাবাদা ছিলেন, কিন্তু কালকে বোলিংয়ে তারা আসলে যেই কাজটা করেছেন, এটা অটেনেল বার্টম্যান, তিনি 4টা উইকেট নিয়েছেন, তিনি আসলে ম্যাচের মোড়টা ঘুরিয়ে দিয়েছেন এখানেই। যে সময় মনে করছিলাম যে মানে একটা সময় মনে হচ্ছিল নেদারল্যান্ডস হয়তো 140 150ও করে ফেলতে পারে, বার্টম্যান যে উইকেটগুলো নিয়েছেন এই কারণে আসলে তাদের আসলে এতটা সহজ হয়নি এটার জন্য। আমরা জানি যে এই গ্রুপে বাংলাদেশও আছে, বাংলাদেশ কালকে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা আসলে জয় পেয়েছে। এই গ্রুপ থেকে সাউথ আফ্রিকা এই ম্যাচটা জেতার কারণে আসলে তাদের এবং বাংলাদেশের সুবিধা হয়েছে। বাংলাদেশ যদি কোনোভাবে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিতে পারে তাহলে সুপার এইটটা প্রায় নিশ্চিত। এখন মানে বাংলাদেশের জন্য অনেকটাই ওপেন। বাংলাদেশ এখন সম্ভাবনা আছে 3টা ম্যাচ জিতেই টপার হয়ে আসলে যাওয়া, গ্রুপ টপার হয়ে যাওয়া। এখন সাউথ আফ্রিকা আসলে যেরকম ভালনারেবল পারফরমেন্স দিচ্ছেন বা চেষ্টা করা যেতেই পারে যে নিউ ইয়র্কে যেহেতু আবার খেলা, চেষ্টা করা যেতেই পারে যে আবার সাউথ আফ্রিকার কেউ সাথেও মানে ইয়া করে। আর যদি আমরা সেকেন্ড হয়েও ইয়ে যাই আমাদের আসলে সমস্যা নেই, আর সুপার এইটে যাওয়াটাই হচ্ছে মেইন। আচ্ছা, রাতে একটা ম্যাচ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং উগান্ডার, ভোরে উগান্ডা মাত্র 39 রানে অল আউট হয়ে গেছে। এবার টি20 বিশ্বকাপের সর্বনিম্ন স্কোর। মানে এই বিশ্বকাপে যেই দলগুলোকে আসলে একটু দুর্বল বলা হচ্ছে তাদের মধ্যে একটা উগান্ডা। তারা মানে অনেক কষ্টে আসলে বিশ্বকাপের টিকিট পেয়েছিল। আমরা জানি যে তাদের টিমে অনেক ভারতীয় পাকিস্তানি প্লেয়ার অনেকেই অনেক দেশের প্লেয়ার নিয়ে তারা একটা টিম গড়েছে। ওই টিমটা আসলে ওয়ার্ল্ড কাপের মঞ্চে খেলছে, এটা তাদের জন্য আসলে বিশাল বড় একটা অর্জন। তারা ওয়ার্ল্ড কাপে ভালো করতে পারছে না। তারা আসলে এই গত ম্যাচে কিন্তু জিতেছে, মানে তাদের কাছে এই অ্যাসোসিয়েট টিমগুলো মানে এতদিন হঠাৎ প্রথমবারের মতো খেলছে, তাদের কাছে একটা জয়ই আসলে অনেক ইন্সপিরেশনের ব্যাপার। হ্যাঁ, এখন একটা বড় টিমের সাথে যখন আপনি খেলবেন, ওয়েস্ট ইন্ডিজ নিজেদের হোম গ্রাউন্ডে খেলছে, আসলে তখন খারাপ পারফরমেন্সটাকে নিয়ে আসলে জাজ করার তেমন কিছু নেই। তারা যেতটুকু পেরেছে হয়তো তত এসেছে। মানে উগান্ডার মনে করেন যে হয়তো এই যে 4 নাম্বারের মতো স্কোর কার্ড হয়েছে, একজন বাদে বাকি সবাই হচ্ছে এক ঘরে সিঙ্গেল ডিজিটের ফিগারে ছিল। আর আকিল হোসেন আসলে একটা দুর্দান্ত 5টা উইকেট পেয়েছেন। আমরা জানি যে আকিল হোসেন যে রান আটকে রাখার যে ব্যাপারটা, এই জায়গায় পাওয়ার প্লেতে রান আটকে রাখার জন্য মানে বর্তমান বিশ্বের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্পিনার। তিনি যেভাবে রানটা আটকে রেখেছেন এই কারণে আসলে উগান্ডা আসলে কোনোভাবেই এটা থেকে বের হতে। উনি কিন্তু সিম্পল বোলিং করেছেন, একদম স্ট্রেট স্টেম টু স্টেম বোলিং করেছেন। মানে আসলে মানে উগান্ডার এইরকম ওয়ার্ল্ড ক্লাস বলারদের এগেনস্টে তো খেলার অভিজ্ঞতা নেই। এখন হঠাৎ করে যখন এরকম খেলতে আসে, বছরে একবার খেলে, তখন আসলে তাদের দেখা যায় যে এইগুলো খেলতে যে ট্রাবল হয়। এই জন্য মানে অ্যাসোসিয়েট টিমগুলো যদি আইসিসি আরও বড় পরিসরে টুর্নামেন্ট করে বা বড় টিমদের সাথে ওয়ার্ল্ড ইভেন্ট বাদেও খেলানোর
মানে সুযোগ ব্যবস্থা করে দেয় তাতে হচ্ছে যে এই টিমগুলো দেখা যাবে যে আসলে এবার বড় হয়ে উঠবে, কারণ স্কটল্যান্ড নেদারল্যান্ড এদের দেখেছেন যে সুযোগ দেওয়ার ফলে তারা কিন্তু এখন বড় হয়েছে। আফগানিস্তান কি ভালো খেলছে, উগান্ডা আসলে আমার মনে হয় যে এইগুলা পার হয়ে যাবে, কারণ ওয়েস্ট ইন্ডিজ আপনি দেখেছেন আগেও যে অনেক কম স্কোরে অল আউট হয়ে গেছে। আসলে এটা ব্যাড ডেট ফর। তবে আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের জন্য এটা কি কনসার্ন কিনা যে তাদের যে টপ অর্ডার ব্যাটার আছেন, ব্র্যান্ডন কিং 13 রান করেছেন, তাছাড়া নিকোলাস পুরান 22 এবং রবম্যান পাওয়েল 23 রান করে আউট হয়ে গেছেন। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে শুধু জনসন চার্লসই 44 রানের একটা ইনিংস খেলেছেন। এটা কি তাদের জন্য কনসার্নিং যে এই ছোট দলের বিপক্ষেও তাদের টপ অর্ডারে একটা ব্যাটার বড় তাদের কিন্তু আসলে জনসন চার্লস আর ব্র্যান্ডন কিং যাদের কথা বলছেন, ফর্ম নিকোলাস পুরান তারা কিন্তু ফর্ম খারাপ না, মানে না নিকোলাস পুরান তো দুর্দান্ত ফর্মে আছেন, আমরা দেখেছি এর আগের যে সিরিজগুলোতে দুর্দান্ত খেলেছেন। মানে তারা হয়তো মানে এখন অতটা সিরিয়াসলি নেয়নি উগান্ডার সাথে, মানে ক্যাজুয়ালি খেলেছে বা তারা জানে যে এই বাধাটা পার হইতে কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের যেই লাইন আপটা আছে, রাসেল 17 বল 30 করেছে আজকে, মানে এই লাইন আপটার যে কেউ যে কোনো দিন হচ্ছে ফায়ার করে হচ্ছে আপনাকে বড় স্কোর নিয়ে আসবে। আর নিজেদের হোম গ্রাউন্ডে ওরা আসলেই খুবই ভয়ানক যে তারা এই মানে আজকের দেখে আসলে জাজ করে হবে না যে পরে করে, কিন্তু কারণ তাদের ফর্ম কিন্তু খুবই ভালো। এই গ্রুপে কিন্তু নিউজিল্যান্ড এবং আফগানিস্তান আছে। কালকে আমরা দেখতে পেরেছি যে আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আফগানিস্তান গ্রুপ পর্বের মানে এই যে পয়েন্ট টেবিল আছে, গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে সবার আগে আছে আফগানিস্তান। সেখান থেকে আমাদের মনে হয় বোঝা যাচ্ছে যে এখান থেকে নিউজিল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে কোনো একটা দলের বাদ পড়ার সম্ভাবনা বেশি। এই জায়গায় কি আপনি কি ওয়েস্ট ইন্ডিজকে এগিয়ে রাখার কি সুযোগ আছে কিনা? নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দিয়ে আসলে অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কে কারা উঠবে, কিন্তু এখন আফগানিস্তান যেই ফর্মে আছে, ওয়েস্ট ইন্ডিজ যদি আফগানিস্তানের কাছে আবার হেরে যায় তখন আবার ওয়েস্ট ইন্ডিজের প্রবলেম হয়ে যাবে। এখন আসলে ওয়েস্ট ইন্ডিজ যেহেতু হোম কন্ডিশনে খেলছে, আমি মনে হবে যে ওয়েস্ট ইন্ডিজে হয়তো একটু প্লাস পয়েন্ট পাবে, কোয়ালিফাই করবে হয়তো। আর নিউজিল্যান্ড বাউন্স ব্যাক করতেই পারে, যে বাকি মাত্র একটা ম্যাচ খেলছে, বাকি ম্যাচগুলো আসলে তারা কি করে সেটা দেখার উপরে হচ্ছে। এই গ্রুপটা আসলে ফাইট খুব ভালো হবে, গ্রুপ অফ ডেথ না হলো। সুপার 8-এ আমরা জানি যে সবগুলো ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। ওরা যেহেতু হোম কন্ডিশনেই সবগুলো ম্যাচ খেলবে, সুপার 8-এ গেলে আসলে তাদের ট্রফি জেতারও খুব দারুণ একটা সম্ভাবনা আছে। তাদের দলে আসলে খুবই ভালো ব্যাটিং লাইন আপটাও দুর্দান্ত, বোলিং লাইন আপটাও দুর্দান্ত। তারা আসলে অনেক দিন পরে একটা ভালো একটা টিম পেয়েছে। আমরা জানি যে অনেক সময় ওয়েস্ট ইন্ডিজের টিমটা 19 বিশ্বকাপেও তারা কোয়ালিফাই করতে পারেনি, আমরা দেখতে পাচ্ছিলাম। তারা আসলে এবার একটা খুব ভালো একটা টিম নিয়ে খেলছে, এই কারণে তারা আসলে শিরোপার দাবিদারি বলা যায়। হোম কন্ডিশনে খেলার কারণে তাদেরকে আসলে মানে তাদের ফাইনালে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু দেখবে? হোম কন্ডিশন বিচার করে বা টি-20 কালচারে বিচার করে তো ওরা সবসময় ফেভারিট। এখন মানে ওয়েস্ট ইন্ডিজ আসলে গ্রুপ পর্ব সুপার 8-এ গিয়ে আসলে কীরকম পারফরমেন্স করে, ওদের পারফরমেন্স দেখলেই কিন্তু বুঝবে। আপনি গত 2 বার যখন ওরা চ্যাম্পিয়ন হয়েছে, ওদের পারফরমেন্স দেখেই আপনি মানে বোঝা গেছে যে এবার হয়তো তারা সেমিফাইনাল। তাদেরকে সবসময় দাবিদার করা হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা, ওরা যেহেতু ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে পারেনি, হ্যাঁ ওডিআই ওয়ার্ল্ড কাপ যেহেতু মানে খেলতে পারেনি, হয়তো এই টি-20 ওয়ার্ল্ড কাপ দিয়ে তারা হচ্ছে এই তাদের এটা ওভারকাম করার চেষ্টা করবে। আর আমরা আজকে জানি যে একটা দুর্দান্ত একটা ম্যাচ আছে ইন্ডিয়া পাকিস্তানের, এটার জন্য সবাই ওয়েট করছে, এটার জন্য ওয়েট করছে। আপনার কি মনে হয় ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোন দলের জেতার সম্ভাবনা বেশি? এইখানে আরেকটা মানে হচ্ছে যে নাসুর কাউন্টি চ্যাম্পিয়ন কি নিউ ইয়র্কের খেলা, সো এই মাঠ অনুযায়ী আপনি দেখেছেন রোহিত শর্মা বলেছে যে আসলে কিউরেটেড ওইখানকার কিউরেটেডই জানে না যে পিচ কেমন হবে, হ্যাঁ তারাই বিভ্রান্ত। তো সেই হিসাবে আসলে দুইটা টিম যে আসলে দেখা যাচ্ছে যে টার্গেটে খেলছে, তারা আসলে মানে চেস করে জিতে যাচ্ছে বা হচ্ছে। অ্যান্ড টসটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। মানে দলগুলো সবাই চাইবে যে আগে ব্যাট করার জন্য, আগে ব্যাট করে একটা প্রতিপক্ষকে একটা মানে চ্যালেঞ্জিং একটা লক্ষ্য দিতে পারলে ম্যাচটা অনেকটাই। পাকিস্তান অলরেডি একটু ইউএসএ ব্যাকফুটে আছে ইউএসএর সাথে হারার ফলে, আর ইন্ডিয়া তো সবসময় একটা বড় চাপ। আবার পাকিস্তান দেখেই ইন্ডিয়ার সাথে আসলে জিতে গেলেও এখানে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ পাকিস্তান একটা আনপ্রেডিক্টেবল টিম, যে কোনো সময় যে কোনো দিন করতে পারে। আমরা আসলে কালকে ম্যাচের পরে এটা নিয়ে কথা বলে আসলে আরও ভালো হবে মনে হচ্ছে আমার। দর্শক, আমরা আগামীকালকে আসলে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা নিয়ে আবার আলোচনায় হাজির হব। সেই পর্যন্ত ক্রিক ফ্রেন্ডজির সঙ্গে থাকুন, ক্রিক ফ্রেন্ডজির ভিডিও দেখুন। সেই পর্যন্ত বিদায়।